অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অল্প একটু গান শোনাবো। তো এসো গানটা আমরা শুনি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদেরকে একটু গান শোনালাম। আচ্ছা, তাহলে আমি কি করলাম? গান শোনালাম। তাহলে দেখো এই বাক্যটা আমি লিখি। শিক্ষক গান গাইছেন। শিক্ষক কি করছেন? গান গাইছেন। দেখো বন্ধুরা, শিক্ষক গান গাইছেন, এটা হচ্ছে ক্রিয়াপদ। কি পদ? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক রয়েছে? শিক্ষকের। এই গানের সাথে কার সম্পর্ক রয়েছে? শিক্ষকের। গানের সাথে কার সম্পর্ক রয়েছে? গাওয়া। অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে এই বাকি দুটো পদের সম্পর্ক রয়েছে, তাই নয় কি? আচ্ছা, তারপর দেখো এরকম আমি আরো কিছু বাক্য লিখি। যেমন মনে করো আমার হাতে একটি মগ আছে, এই মগ দিয়ে যদি আমি পানি খাই তাহলে কি হবে? আমি মনে করো পানি খাইলাম। আচ্ছা, তাহলে কি লিখব? মগ দিয়ে পানি পান করি বা গ্লাস দিয়ে। আচ্ছা, তাহলে লিখি আমি গ্লাস দিয়ে পানি পান করি। আচ্ছা, এখানেও দেখো একইভাবে পান করার ক্রিয়াপদ কি দিয়ে? গ্লাস দিয়ে। কি পান করে? পানি পান করে। তাহলে কার সাথে কার সম্পর্ক রয়েছে? এর সাথে এর সম্পর্ক রয়েছে, এর সাথে এর সম্পর্ক রয়েছে, আবার এর সাথে এর সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই দুটো বাক্য পর্যালোচনা করলে আমরা দেখতে পাই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর সম্পর্ক রয়েছে। বন্ধুরা, তাহলে কি তোমরা বলতে পারো বাংলা ব্যাকরণে ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে? বলতে পারো তোমরা? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। তাকে বলে বাংলা ব্যাকরণের ভাষায় কারক। তাহলে এসো আজকে আমরা কারকটি আলোচনা করি। আচ্ছা বন্ধুরা, তো আমরা কি জানলাম? যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের বা নাম পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদ বা অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। দেখো আরো একটি ব্যাপার এখানে লক্ষ্য করা যায়। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কে ক্রিয়া সম্পাদন করে? কোনো ব্যক্তি করতে পারে, অথবা এই কলম দিয়ে আমরা লিখি, কলম হতে পারে, এই গ্লাস দিয়ে আমরা পানি খাই, এটা হতে পারে। এরকম যে বা যার দ্বারা বা কে বা কি করে, এরকম যে কাজ করে তাকে এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে। এরকম যে কাজ করে তাকে কি বলে? কারকের অর্থ। দেখো তাহলে এখানে কে কাজ করে? শিক্ষক গান গাইছেন। তাহলে কে? শিক্ষক। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? যে কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এবং কারক কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের বা অন্যান্য যে পদগুলো থাকে তাদের যে একটা সম্পর্ক স্থাপন হয় তাকেই বলা হয় কারক। আচ্ছা, তাহলে এসো আমরা কারকের প্রকারভেদ জেনে নিই।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কারক 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। দেখো আমরা লিখি, 1 নম্বরে হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, নাম্বার 3 হচ্ছে করণকারক, 4 নম্বর হচ্ছে সম্প্রদান কারক, নাম্বার 5 হচ্ছে অপাদান কারক এবং 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, তাহলে বন্ধুরা এসো আমরা এগুলো কিভাবে আমরা চিনব পরীক্ষা আসলে সে সম্পর্কে জেনে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার আগে একটি বাক্য লিখেছিলাম, ওই বাক্যটি আমরা আবার লিখি। দেখো, শিক্ষক, আচ্ছা তাহলে বন্ধুরা গান, এসো আমরা এগুলো গাইলে আমরা চিনব পরীক্ষা আসলে সে সম্পর্কে জেনে নিই। এরকম মনে করো, যদি আরো বাক্য আবার লিখি, যেমন মনে করো কৃষকেরা ধান কাটছে, আমরা আবার লিখি। দেখো কি লিখবো? কৃষকেরা ধান কাটছে। এখানে খেয়াল করো বন্ধুরা, শিক্ষক, কৃষকেরা। তুমি দেখো, যদি আমি এই শব্দটাকে লিখে দিই তাহলে কি হয়? গান গাইছে। তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে, কি কে গান গাইছে? তাহলে উত্তরে কি আসে? শিক্ষক। এরকম মনে করো, যদি আরো এই শব্দগুলো যদি আমি এভাবে লিখে দিই, দেখো কে গান গাইছে, কে গান গাইছে। এখানে যদি এই শব্দটা আমি দেখে দিই তাহলে কি প্রশ্ন করবো? কারা ধান কাটছে। অর্থাৎ এই কে বা কারা শব্দের উত্তরে যে শব্দগুলো আসবে, আমরা দুটো দেখলাম। এখন দেখো আছে কি? করণ। আমরা একটু আগে দেখেছিলাম কি, এই যে আমার হাতে কলম ছিল, কলম দিয়ে কি করেছি? আমি লিখেছি। আমার হাতে মগ ছিল, আমি কি করেছি? পানি খেয়েছি। আচ্ছা, মাউস ছিল আমার হাতে, মাউস দিয়ে আমি কি করেছি? বলছি যে আমি ল্যাপটপে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে থাকি। আচ্ছা, তাহলে আমি এরকম লিখলাম যে কলম দিয়ে লেখা হয়, কলম দিয়ে লেখা হয়। তারপরে দেখো লিখি গ্লাস দিয়ে পানি পান করি। তাহলে কি লিখলাম? কলম দিয়ে লেখা হয়, গ্লাস দিয়ে পানি পান করি। এইরকম ধরনের যদি মনে করো দ্বারা দিয়ে কর্তৃক কথাগুলো থাকে এবং কোন যন্ত্র, কোন সহায়ক, কোন উপকরণ, কোন চেষ্টা বা কোন উপায়ে কাজ করা হয়, তাহলে সেটাই হবে করণকারক। দেখো আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, উপকরণ, উপায়, চেষ্টা ইত্যাদি। যন্ত্র, সহায়ক, উপকরণ, উপায়, চেষ্টা। এরকম যন্ত্র, সহায়ক বা কোন উপকরণ বা উপায়, এরকম চেষ্টা দিয়ে যদি কোনো কারকের ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে তাহলে করণকারক হবে। একটা কথা মনে রাখবে যে যদি কোনো বাক্যে ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকে, অর্থাৎ ক্রিয়ার সম্পাদন না হয়, তাহলে সেটা কারক হয় না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? দেখো, কলম দিয়ে লেখা হয়, গ্লাস দিয়ে পানি পান করি। তাহলে এগুলো কি? এটা হচ্ছে একটা উপকরণ, এটা হচ্ছে একটা উপকরণ। আবার এরকম আমি বলতে পারি যে লাঙল দিয়ে হাল চাষ করা হয়। তারপরে মনে করো আর এরকম বলতে পারি ছেলেরা ফুটবল খেলে। তারপরে ধরো এরকম বলতে পারি ফুলে ফুলে মালা হয়। যখন আমি বলবো মেয়েরা ফুল তোলে, তখন ফুলের উপর নির্ভর করে তোলে, এই জন্য ফুল হবে এখানে কর্মকারক। কিন্তু যখন আমি বলবো ফুল দিয়ে মালা হয় বা ফুলে ফুলে মালা হয়, তখন এখানে ফুল কিন্তু মালার একটা উপকরণ হিসেবে ব্যবহার করা হবে। এই জন্য তখন ফুল হয়ে যাবে কি?
করণকারক। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। আচ্ছা, তাহলে এসো আমরা পরবর্তীগুলো দেখি। নম্বর 4 দেখো রয়েছে সম্প্রদান কারক। সম্প্রদান এই শব্দটাকে যদি দুটি ভাগে ভাগ করো, দেখো সম্প্রদান, দান মানে কি? কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া। সম্প্রদান মানে তুমি তোমার নিজের যে একটা সত্তা থাকে প্রত্যেক ব্যক্তি, এই সত্তা ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করার নামই হচ্ছে সম্প্রদান কারক। এখন এটা কেমন হতে পারে? ধরো একজন অনাহারী ব্যক্তি যার ঘরে খাবার নেই, তুমি তাকে খাবার দিলা, সে ব্যক্তি খাবার গ্রহণ করলো। এরকম যে ব্যক্তি খাবার গ্রহণ করবে সেই হবে সম্প্রদান। মনে রাখতে হবে যে ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। আচ্ছা, তাহলে এসো আগে আমরা বন্ধুরা তাহলে এসো আগে আমরা দুটি উদাহরণ দেখি। যেমন মনে করো আমি এখানে লিখব অনাহারীকে খাবার দাও, অথবা তুমি এখানে আহারও লিখতে পারো, অনাহারীকে আহার দাও। আচ্ছা, তারপরে মনে করো এখানে লিখলাম আমি অভাবীকে ত্রাণ দাও। যে অভাব তাকে কি করো? ত্রাণ দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। তারপরে হচ্ছে যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যে পিপাসার্ত তাকে পানি দাও। এরকম যদি হয় তাহলে হবে সম্প্রদান কারক। এবং মনে রাখতে হবে যে ব্যক্তি তোমার দান গ্রহণ করবে সেই ব্যক্তি হবে সম্প্রদান। তাহলে এখানে আমি লিখে দিলাম ব্যক্তি সম্প্রদান। ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। যে ব্যক্তি গ্রহণ করবে সে ব্যক্তি হবে সম্প্রদান, বস্তু নয়। তাহলে তুমি কাকে দিলে এখানে দেখো অনাহারীকে, এখানে কাকে দিলে দেখো অভাবীকে। তাহলে এই ব্যক্তিগুলোই হচ্ছে সম্প্রদান। তাহলে বন্ধুরা তোমরা এভাবে মনে রাখবে যে নিজস্ব সত্তা ত্যাগ করে, ব্যক্তি সত্তা ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করলে যে ব্যক্তি তোমার দান গ্রহণ করবে সেই হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো আমরা দেখে নেই পরবর্তীগুলো। শিক্ষার্থী বন্ধুরা নম্বর 5 দেখো রয়েছে অপাদান কারক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা সাধারণত বলে থাকি, কি বলি? যে আকাশে মেঘ করেছে, কি হবে? বৃষ্টি হবে। আচ্ছা, আবার যদি এরকম বলি যে আমার হাতে এই গ্লাসে পানি আছে, পানি আছে, কোনো কারণে পাশে পানি পড়ে গেল বা পড়তে থাকলো। দেখো এখানে কিন্তু দুটো অবস্থা, এক হচ্ছে গ্লাসের ভিতর পানি আছে, আরেক হচ্ছে পানি পড়তেছে। ঠিক একইভাবে আমরা যদি বলি আকাশে মেঘ করেছে, আর একটা যদি বলি আকাশ থেকে বৃষ্টি পড়ছে, দুটো কিন্তু আকাশে মেঘ করেছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, দুটো কিন্তু দুই অবস্থা। এই যে দুই অবস্থা, এই দুটো অবস্থার একটি হচ্ছে অপাদান কারক, অপরটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে বন্ধুরা এসো আমরা উদাহরণ লিখি। দেখো আকাশ থেকে বৃষ্টি পড়ে। আকাশ থেকে কি হয়? বৃষ্টি পড়ে। এখানে আমরা লিখি আকাশে মেঘ আছে। আকাশে মেঘ আছে অথবা আকাশে মেঘ করেছে, যদি এটাও লিখি তাও হবে। এখন দেখো আমি আরো দুটি বাক্য লিখি। এখানে লিখলাম গাড়ি ঢাকা ছাড়লো। এখানে খেয়াল করো, গাড়ি ঢাকায় আছে। বন্ধুরা
চারটি বাক্যের মধ্যে খেয়াল করো, এখানে হলো কি আকাশ থেকে বৃষ্টি পড়ে, কোত্থেকে পড়ে? আকাশ থেকে। গাড়ি ঢাকা ছাড়লো, গাড়ি কোথা থেকে ছাড়লো? ঢাকা থেকে। আকাশে মেঘ করেছে, কোথায়? আকাশে আছে। গাড়ি ঢাকায় আছে, কোথায় আছে? গাড়ি ঢাকায় আছে। এইরকম যদি কোনো বাক্যে হইতে থেকে চেয়ে, বিচ্যুত, গৃহীত, লওয়া, প্রক্রিয়া এরকম বোঝায়, তাহলে বুঝবে সেটা হচ্ছে অপাদান কারক। যেমন মনে করো আমরা বলতে পারি জমি থেকে ফসল পাই, দুধ থেকে দই হয়। তারপর আমরা বলতে পারি ঝিনুক থেকে আমরা মুক্তা পাই। আমি যদি বলি ঝিনুকে মুক্তা আছে, তাহলে হবে অধিকরণ কারক। আবার যদি বলি ঝিনুক থেকে মুক্তা পাই, ঝিনুক থেকে মুক্তা নেই, এরকম যদি বোঝায় তাহলে হবে অপাদান কারক। তাহলে বন্ধুরা এখানে দেখো অধিকরণ কারকের বেলায় আমরা লিখছি আকাশে মেঘ আছে, অর্থাৎ এখনো অবস্থান করছে। গাড়ি ঢাকায় আছে, এখনো অবস্থান করছে। আচ্ছা, এখানে হবে কি দেখো, হইতে থেকে চেয়ে, অর্থাৎ কোন জায়গা ত্যাগ করা অর্থে, বের হওয়া অর্থে, ত্যাগ করা অর্থে যদি বোঝায় তাহলে হবে অপাদান কারক। আর অবস্থান করা অর্থে যদি বোঝায় তাহলে হবে অধিকরণ কারক। যেমন মনে করো আমার হাতে এই কলমটা আছে, হাতের মধ্যে কি আছে? কলমটা আছে, এটা হচ্ছে অধিকরণ কারক। কোন কারণে কলমটা এভাবে নিচে পড়ে গেল, এই যে পড়ে যাওয়া অবস্থা, এই যে ত্যাগ করা অবস্থা, বিচ্যুত হওয়া অবস্থা, স্থান ত্যাগ করা অবস্থা, এরকম হলে বোঝায় অপাদান কারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমন আরো অনেক উদাহরণ রয়েছে। যেমন মনে করো বনে বাঘ আছে, তারপরে ধরো নদীতে মাছ আছে। আবার ধরো আমরা বলতে পারি অধিকরণ কারকের বেলায় এরকম স্থান বোঝাবে যেখানে অবস্থান করবে, আবার সময় বোঝাতে পারে, তারপরে পাত্র বোঝাতে পারে। সময় কি যেমন মনে করো হলো সারা রাত বৃষ্টি পড়েছে, কি বুঝাইলো? সময় বুঝাইলো। শুক্রবার স্কুল ছুটি, এরকম যদি সময় বোঝায় তাহলেও হবে অধিকরণ কারক। অর্থাৎ গাছে পাতা আছে, এটা হবে অধিকরণ কারক। গাছ থেকে পাতা পড়ে গেল, বোটাটা খসে, এটা হবে অপাদান কারক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আরো দেখো অধিকরণ কারকের বেলায় পাত্র, যেমন মনে করো আমি বললাম ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, মর্দ ঘোড়ায় চলিল, ঘোড়াটা কি এখানে একটা পাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এরকম যদি বোঝায় তাহলে হবে অধিকরণ কারক। আর অপাদান কারকের বেলায় কি বললাম, যে অবশ্যই সেটা স্থান ত্যাগ করে আসতে হবে। যেমন মনে করো আরো একটি উদাহরণ দিই আমি, ঘাটে নৌকা বাঁধা আছে। এখন এই বাঁধা যদি থাকে তাহলে কোথায় আছে? ঘাটে আছে এবং সেখানে অবস্থান করছে, এরকম যদি বুঝায় তাহলে হবে অধিকরণ। আর যদি সেই ঘাট থেকে নৌকা ছেড়ে যায়, ছেড়ে যাওয়া বোঝায় তাহলে হবে অপাদান কারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কারক নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি আমার এই আজকের আলোচনা থেকে তোমরা কারক শব্দের অর্থ কি, কারক কাকে বলে, কারক কত প্রকার এবং তার উদাহরণগুলো নিজেরাই বের করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দৈনন্দিন জীবনে বাড়িতে যে সকল কাজগুলো করো সে সকল কাজ দেখে দেখে ওখান থেকে কারক বের করার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় তোমাদের শিক্ষাটা ফলপ্রসূ হবে এবং স্থায়ী হবে। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে কারকের সাথে বিভক্তি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অল্প একটু গান শোনাবো। তো এসো গানটা আমরা শুনি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা,